ভারত তীর্থ কবিতাটি লিখেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের প্রথম বই বা কাব্যগ্রন্থ হচ্ছে কি চর্যাপদ। চর্যাপদ রচিত হয়েছিল 950 থেকে 1200 খ্রিস্টাব্দে। যারা বাংলায় জন্মে বাংলা ভাষাকে ঘৃণা করে তারা এদেশ ছেড়ে চলে যায় না, তারা চলে যাক, এই কথাটি বলেছেন কবি আব্দুল হাকিম। বাংলা ভাষা উদ্ভূত হয় যেভাবে তা হচ্ছে বাংলা ভাষা কয়েকটা ধাপে উদ্ভূত হয়েছে। প্রথমে হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা বদলে হয় পালি ভাষা। তারপর পালি ভাষায় বৌদ্ধরা ধর্মগ্রন্থ লিখতেন। এই পালি ভাষা ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় রূপান্তরিত হয়। এই প্রাকৃত ভাষাও বদলাতে শুরু করে এবং দশম শতকের মাঝভাগে এসে রূপ নেয় বাংলা ভাষায়। অর্থাৎ প্রথমে ছিল কি প্রাচীন ভারতীয় আর্য ভাষা, সেটা বদলে হয় পালি ভাষা। আর পালি ভাষায় মূলত কারা লেখালেখি করতেন? বৌদ্ধ বৌদ্ধ ধর্মগ্রন্থ লেখা হতো পালি ভাষায়। এই পালি ভাষা ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষায় রূপ লাভ করে। তারপর প্রাকৃত ভাষাও বদলাতে বদলাতে দশম শতকের মাঝভাগে এসে রূপ লাভ করে আমাদের বাংলা ভাষায়। তো চর্যাপদের ভাষাকে বলা হয় সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাকে কি নামে বলা হয়? সন্ধ্যা ভাষা। প্রাচীন সাহিত্যের যুগ মোট তিনটি। একটা হচ্ছে কি প্রাচীন যুগ, আরেকটা হচ্ছে মধ্যযুগ, আরেকটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন যুগ হচ্ছে 950 থেকে 1200 সাল পর্যন্ত। আর মধ্যযুগটা হচ্ছে 1350 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। আর আধুনিক যুগ হচ্ছে 1800 সাল থেকে আজ পর্যন্ত। এখন এ দেশের নামের কাহিনী বলেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল। এদেশের নামের কাহিনী বলেন কে, মানে কিভাবে বাংলা দেশ যে নামটা আসলো বাংলা নাম, তো এই নামের কাহিনী বলেন সম্রাট আকবরের সভার এক রত্ন আবুল ফজল। পশ্চিম বাংলা প্রথমবারের মতো একত্রিত হয় গৌড়ের রাজা শশাঙ্কের আমলে। অর্থাৎ পশ্চিম বাংলা প্রথমবারের মতো একত্রিত হয় কার আমলে? গৌড়ের রাজা শশাঙ্কের আমলে। 1200 থেকে 1300 শতাব্দীকে বলা হয় অন্ধকার যুগ। কারণ কি? এই যুগে উল্লেখযোগ্য কোনো সাহিত্য গ্রন্থ রচনা হয়নি, এজন্য। মধ্যযুগে শ্রেষ্ঠ ফসল বৈষম্য পদাবলী নামে পরিচিত। প্রথম উপন্যাস লেখেন কে? প্যারিচাঁদ মিত্র। প্রথম উপন্যাসের নাম কি? বাংলা আলালের ঘরের দুলাল। প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল। প্রথম মহাকাব্য লিখেন কে? মাইকেল মধুসূদন দত্ত। তার নাম তো আমরা জানি যে মেঘনাদ বধ কাব্য। প্রথম মহাকাব্যের নাম মেঘনাদ বধ কাব্য। আর প্রথম ট্র্যাজেডি নাটক কি? কৃষ্ণকুমারী। প্রথম ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী হচ্ছে প্রথম ট্র্যাজেডি নাটক, সেটার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। চর্যাপদের অন্য নাম কি? চর্যা চর্য বিনিশ্চয় বা চর্যার চর্যস্ব বিনিশ্চয়। তো চর্যাপদের সাথে আবিষ্কৃত আরো দুটি বই ডাকার্ণব আর দোহাকোষ। ডাকার্ণব আর দোহাকোষ হচ্ছে চর্যাপদের সাথে আবিষ্কৃত আরো দুইটি বই। এখন বইগুলো আবিষ্কার হয় নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে 1907 সালে। বইগুলো আবিষ্কৃত হয় নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে 1907 সালে। বইগুলো আবিষ্কার করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। বইগুলো আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটা বিশাল বই লিখেন এবং প্রমাণ করেন চর্যাপদ শুধু বাঙালির। দেখেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ইংরেজিতে একটা বিশাল বই লিখেছেন এবং প্রমাণ করেন যে চর্যাপদ শুধু বাঙালির। বইটির নাম বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, 1926। বইটির নাম বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ, আর এটা সাল ছিল 1926। এখন আসা যাক চর্যাপদ কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। চর্যাপদ কি? এটা একটু ইম্পর্টেন্ট আছে। চর্যাপদ হচ্ছে কতগুলো গান, কতগুলো পদ বা কবিতা বা গানের সংকলন। এতে রয়েছে 46টি পূর্ণ কবিতা, তাহলে যেটা পূর্ণ কবিতার সংখ্যা 46টে, আর একটি ছেঁড়া খণ্ডিত কবিতা আছে। এই কবিতা লিখেছেন মোট 14 জন বৌদ্ধ বাউল কবি। এগুলা লিখেছেন কারা? 14 জন বৌদ্ধ বাউল কবি। তাদের মধ্যে সবচাইতে বেশি কবিতা লিখেছেন কে? কান্নপাদ। কান্নপাদ লিখেছে সবচেয়ে বেশি কবিতা, 12টি। এখন কান্নপাদের অপর নাম কি? কৃষ্ণাচার্য, কৃষ্ণাচার্য। অন্যান্য কবিতা লিখেছেন যথাক্রমে ভূষুকপাদ 6টা, সরোপাদ লিখেছেন 4টি, কুক্কুরিপাদ লিখেছেন 3টি, লুইপাদ, শান্তিপাদ, সবরপাদ 2টা করে, বাকি সবাই একটা করে লিখেছেন। এখন এইটার উচ্চারণ পাদ হবে এই কারণে, দেখেন এখানে নিচে কিন্তু হসন্ত নাই, সো এগুলাকে পড়বো ভূষুকপাদ, সরোপাদ, লুইপাদ, এইভাবে। তো এইগুলা কিন্তু ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে চাকরির পরীক্ষার জন্য, বিশেষ করে উচ্চ যে চাকরির পরীক্ষাগুলো সেগুলোর জন্য। তো বাংলা সাহিত্যে শ্রেণী সংগ্রামের প্রথম সূচনা হয় কবিতাতে। বাংলা সাহিত্যে প্রথম শ্রেণী সংগ্রামের যে সূচনা, ওইটা হয়েছে কোথায়? ওইটা হয়েছে কবিতাতে। চর্যাপদের সবচেয়ে ভালো কবিতা লিখেছেন শবরীপাদ। চর্যাপদের সব থেকে মানে বেস্ট যে পোয়েম সেটা লিখছে কি? শবরীপাদ।
সাহিত্য। এখন কবিতাটির দুইটা লাইন, উষ্ণা উষ্ণা পাবত দহি বসই সবরি বালি, মোরঙ্গ পিস্স পরহীন সবরি গিবত গুঞ্জু গুঞ্জু গুঞ্জরি মালি। এখন এটা আর বাংলা ভাষার প্রথম মহাকবি, প্রথম রবীন্দ্রনাথ নামে পরিচিত কে? বরুচণ্ডী দাস। বাংলা ভাষার প্রথম মহাকবি নামে পরিচিত কে? বরুচণ্ডী দাস। এখন আসি, কাব্যগ্রন্থ উদ্ধার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ। মধ্যযুগের শুরুতে রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন। এই শ্রীকৃষ্ণ কীর্তন বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে উদ্ধার করা হয়। বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে এগুলা কিন্তু উদ্ধার করা হয়। তো কাব্যটির নায়ক নায়িকা ছিল কৃষ্ণ আর রাধা। মঙ্গল কাব্য হচ্ছে মধ্যযুগের উপন্যাস। মঙ্গল কাব্য হচ্ছে কি? মধ্যযুগের উপন্যাসের নামই হচ্ছে কি? মঙ্গল কাব্য। এখন আসি, অন্নদা মঙ্গল ভারতচন্দ্র গুণকীর্তন করতে চেয়েছিলেন কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবনান্তের। অর্থাৎ অন্নদা মঙ্গলে ভারতচন্দ্র রায়গুণাকর গুণকীর্তন করতে চেয়েছিলেন কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দের। ভারতচন্দ্র লিখিত অনেক কথা পরিণত হয় প্রবাদে, যেমন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। তো আমরা কিন্তু ভারতচন্দ্রকে চিনি, মানে আসলে না, তবে আমরা যে কার্টুনে দেখি গোপাল ভাঁড়ের যে সভাকবি আছে, উনি কিন্তু ভারতচন্দ্র হিসাবে উপস্থাপন করা হয়েছে। দেখবেন উনি কথায় কথায় কিন্তু কবিতা বলে। তো সেরকম ভারতচন্দ্র লিখিত অনেক কথা পরিণত হয় প্রবাদে, যেমন মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। আর কৃষ্ণচন্দ্র সেই গোপালেরই কিন্তু কৃষ্ণচন্দ্র, এই রাজা। তো চৈতন্য দেবের জন্ম মৃত্যু কত সালে? 1486 থেকে 1533 সালে চৈতন্য দেবের জন্ম মৃত্যু। তো চৈতন্য দেবের প্রচারিত ধর্মের নাম বৈষ্ণব। এই বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য বিখ্যাত কে? শ্রী চৈতন্য দেব। বৈষ্ণব কবিতার প্রধান পাত্রপাত্রীকে? রাধা আর কৃষ্ণ। সৃষ্টি বা বৈষ্ণবদেবের ভাষায় রাধা হলো জীবাত্মা। সৃষ্টি বা বৈষ্ণবদেবের ভাষায় রাধাকে? রাধা হচ্ছে জীবাত্মা। বৈষ্ণব কবিতা হলো একটা গীতি কবিতা। বৈষ্ণব কবিতা হলো একটা গীতি কবিতা। বৈষ্ণবদেবের মত অনুসারে 5 প্রকার। রস হচ্ছে মোট কয় প্রকার? বৈষ্ণবদেবের মত অনুসারে 5 প্রকার। ওয়ান হচ্ছে শান্ত, সেকেন্ড হচ্ছে দাস্য, থার্ড বাৎসল্য, ফোর্থ সখ্য, ফিফথ মধুর। তো মোট 5 প্রকার। প্রথমটা শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য আর মধুর। বৈষ্ণবদেবের কবিতা সর্বপ্রথম সংকলন করেন বাবা আউল মনোহর দাস। বৈষ্ণবদেবের কবিতা সর্বপ্রথম সংকলন করেন বাবা আউল মনোহর দাস। বাবা আউল মনোহর দাসের সংকলন গ্রন্থটির নাম পদসমুদ্র। বাবা আউল মনোহর দাসের সংকলন গ্রন্থটির নাম পদসমুদ্র। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম নিতেন তবে তিনি হইতেন একজন বৈষ্ণব কবি। রবীন্দ্রনাথ যদি মধ্যযুগে জন্ম লাভ করতেন তাহলে তিনি হইতেন কি? একজন বৈষ্ণব কবি। এখন আমরা দেখি, বড় বিদ্যাপতি কবিতা রচনা করতেন কোন ভাষায়? বড়জবুলি নামক এক ভাষায়। বিদ্যাপতি কবিতা রচনা করতেন কি নামক এক ভাষায়? বড়জবুলি নামক এক ভাষায়। সইকেবা শুনাইলো শ্যাম নাম পদটি রচনা করেন কে? চণ্ডীদাস। এই চণ্ডীদাস কিন্তু বেশ একজন বিখ্যাত কবি, তো ইনাকে মনে রাখতে হবে আমাদের। সইকেবা শুনাইলো শ্যাম নাম পদটি রচনা করেন চণ্ডীদাস। রূপ লাগি আখি ঝরে গুনে মনে ভরে পদটি রচনা করেন কে? জ্ঞান দাস। বিদ্যাপতি ছিলেন কি? মিথিলার কবি। বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি। আর রূপ লাগি আখি ঝরে গুনে মনে ভরে পদটি রচনা করেন জ্ঞান দাস। বিদ্যাপতির গ্রন্থগুলোর নাম হইল পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা বাক্য বলি, বিভাগ সার। এগুলো হচ্ছে বিদ্যাপতির গ্রন্থ। তো যদি বলে যে পুরুষ পরীক্ষা, কীর্তিলতা, গঙ্গা বাক্য বলি বা বিভাগ সার কার গ্রন্থ, তো বলতে হবে বিদ্যাপতির। বাংলা কবিতায় 3 জন চণ্ডীদাস আছে। অর্থাৎ আমরা যদি চণ্ডীদাস নামে একজনকে চিনে থাকি তাহলে কিন্তু ভুল হবে, কারণ চণ্ডীদাস মোট 3 জন। তো ফার্স্ট ওয়ান হচ্ছে কি? বড়ু চণ্ডীদাস, সেকেন্ড ওয়ান হচ্ছে চণ্ডীদাস, থার্ড ওয়ান হচ্ছে দ্বিজ চণ্ডীদাস। তো এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এখন বাংলা কবিতায় প্রথম মহাকবিকে? তো বেশ ইম্পর্টেন্ট কথাটা, বাংলা কবিতায় প্রথম মহাকবি হচ্ছে বড়ুচণ্ডী দাস। বড়ুচণ্ডী দাসের একটা কাব্য পাওয়া গেছে, কাব্যটির নাম হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। বড়ুচণ্ডী দাসের একটা কাব্য পাওয়া গেছে, তার নাম কি? শ্রীকৃষ্ণ কীর্তন।
বড়ু চণ্ডীদাসের একটা কাব্যগ্রন্থ পাওয়া গেছে, তার নাম শ্রীকৃষ্ণ কীর্তন। চৈতন্যদেবের আসল নাম কি? চৈতন্যদেবের আসল নাম, যিনি যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন, তার নাম বিশ্বস্ত, আর ডাক নাম হচ্ছে নিমাই। তো তার ফুল নেম হচ্ছে কি? বিশ্বস্ত, আর যদি ডাক নাম বলি বা নিক নেম নিমাই। তো চৈতন্যদেব বলেন, মুসি হয়ে সুসি হয় যদি কৃষ্ণ ভজে। তো এগুলা কিন্তু মানে বেশ ডিফিকাল্ট, এগুলা জাস্ট একটু দেখে রাখলেই চলবে, আর এগুলো অত ইম্পর্টেন্ট না। এরকম মুক্তিগুলো অত ইম্পর্টেন্ট না। চৈতন্য দেবের জীবন সংক্রান্ত গ্রন্থগুলো রচয়িতাকে চৈতন্য ভাগবত, বৃন্দাবন দাস। আর দ্বিতীয়জন হচ্ছে চৈতন্য চরিত্রামৃত, তার নাম হচ্ছে কে? কৃষ্ণ দাস। চৈতন্য মঙ্গল লিখেছেন কে? লোচন দাস। তো চৈতন্য দেবের জীবন সংক্রান্ত গ্রন্থের রচয়িতা মোট দেখা যাচ্ছে যে তিনজন। প্রথম জন হচ্ছে চৈতন্য ভাগবত, সেকেন্ড জন চৈতন্য চরিতামৃত লিখছেন কৃষ্ণ দাস, আর তৃতীয়টা চৈতন্য মঙ্গল লিখছেন লোচন দাস। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন কে? মার্টিন লুথার। জার্মান ভাষায় বাইবেল অনুবাদ করেছিলেন মার্টিন লুথার। রামায়ণের অনুবাদক কি? কবি কৃত্তিবাস। রামায়ণের অনুবাদক কবি কৃত্তিবাস। মহাভারতের অনুবাদক কবি কাশিরাম দাস। রামায়ণের প্রথম অনুবাদক কে? কৃত্তিবাস। রামায়ণের আরেকজন অনুবাদক চন্দ্রাবতীর জন্ম হয় কত সালে? 1550 সালে। রামায়ণের আরেকজন অনুবাদক চন্দ্রাবতীর জন্ম 1550 সালে। চন্দ্রাবতী হলেন মনসামঙ্গল কাব্যের কবি বংশীদাসের কন্যা। তো ইনি কার কন্যা? বংশীদাসের কন্যা। চন্দ্রাবতীকে মনসামঙ্গল কাব্যের কবি বংশীদাসের কন্যা। এখন আসি, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, অর্থাৎ মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হিসাবে স্বীকৃত কে? কাশিরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদ করছে কিন্তু তবে শ্রীকর নন্দী। মহাভারতের প্রথম অনুবাদকের নাম শ্রীকর নন্দী। হিন্দু ধর্মের একটা পবিত্র বইয়ের নাম কি? ভাগবত। হিন্দু ধর্মের একটা পবিত্র বইয়ের নাম ভাগবত। বইটির অনুবাদককে মালাধর বসু। হিন্দু ধর্মের একটা পবিত্র বই ভাগবত, এই বইটির অনুবাদক মালাধর বসু। মালাধর বসুর ভাগবতের অন্য নাম কি? শ্রীকৃষ্ণ বিজয়। মালাধর বসুর ভাগবতের অন্য নাম শ্রীকৃষ্ণ বিজয়। একজন মুসলমানের রাজা মালাধর বসুকে উপাধি দেন গুণরাজ খান। একজন মুসলমান রাজা মালাধর বসুকে উপাধি দেন গুণরাজ খান হিসাবে। তো কৃত্তিবাসকে উদ্দেশ্য করে মাইকেল মধুসূদন দত্ত বলেন, কৃত্তিবাস কৃত্তিবাস কবি। এটা হচ্ছে কৃত্তিবাস। কৃত্তিবাসকে কৃত্তিবাস বলেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এখন কৃত্তিবাসের রামায়ণের অন্য নাম কি? শ্রীরাম পাঞ্চালী। তো কৃত্তিবাসের রামায়ণের অন্য নাম শ্রীরাম পাঞ্চালী। পুরস্কার কবিতার নায়কের নাম কবি। পুরস্কার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখন পুরস্কার কবিতার নায়কের নাম কি? কবি। তো এই কবি কিন্তু সেই কবি না, এটা হচ্ছে নায়কের নাম কবি। কৃত্তিবাসের রামায়ণ প্রথম মুদ্রিত হয় 1802 থেকে 1803 সালে। কৃত্তিবাসের রামায়ণ প্রথম মুদ্রণ হয় 1802 থেকে 1803 সালে, অর্থাৎ খুব বেশি কিন্তু আগে না এই যে মুদ্রণটা হয়। তো মহাভারত রচিত হয় কত সালে? 1602 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে মহাভারত রচিত হয়। 1602 থেকে 1610 খ্রিস্টাব্দের মধ্যে। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি কে? শাহ মুহাম্মদ সগির। বাংলা ভাষায় প্রথম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগির। এই শাহ মুহাম্মদ সগির কাব্য রচনা করেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজত্বকালে। তো ইনি কাব্য রচনা করলেন কার আমলে? সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে। শাহ মুহাম্মদ সগিরের কাব্যের নাম কি? এটা কিন্তু আমরা সবাই জানি, সেটা হচ্ছে কি? ইউসুফ জুলেখা। লাইলি মজনুর প্রণয় এর কথা বলেন কে? বাহরাম খান। লাইলি মজনুর গল্প অবলম্বনে কাব্য রচনা করেন কে? ফরাসি কবি জামি। লাইলি মজনুর গল্প অবলম্বনে কাব্য রচনা করেন ফরাসি কবি জামি। এই কাব্যের অনুবাদী মূলত লাইলি মজনু। এখন বিদ্যাসুন্দর কাহিনী নিয়ে বই লিখেছেন সারিবিদ্যুৎ খান। বিদ্যাসুন্দর কাহিনী নিয়ে বই লিখেছেন কে? সাবিরিদ খান। সাবিরিদ খান বিদ্যাসুন্দর ছাড়াও লিখেছেন রসুল বিজয়, হানিফা ও কায়রা। দেখেন এই রসুল বিজয়টা কিন্তু ইম্পর্টেন্ট আছে। সো এটা বলতে পারে যে রসুল বিজয় কে লিখছেন, তো এটাকে বিদ্যাসুন্দর সাবিরিদ খান। বিদ্যাসুন্দর ছাড়াও লিখেছেন রসুল বিজয়। বিদ্যাসুন্দর আর রসুল বিজয় এই দুইটা ইম্পর্টেন্ট।
শবে মিরাজ কাব্যের রচয়িতাকে সৈয়দ সুলতান। নসিহত নামা কাব্যের রচয়িতা আফজাল আলী। তো এগুলো অতটা ইম্পর্টেন্ট না, এইখানে ইম্পর্টেন্ট আছে গাজী বিজয় আর গোরক্ষ বিজয়। এইটা লিখছেন কে? শেখ ফয়জুল্লাহ। গাজী বিজয় আর গোরক্ষ বিজয় লিখছেন শেখ ফয়জুল্লাহ। মধ্যযুগের দক্ষ কবি আব্দুল হাকিমের কয়েকটা কাব্য কি? ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। তো মধ্যযুগের দক্ষ কবি আব্দুল হাকিমের কয়েকটা কাব্য ইউসুফ জুলেখা, নূরনামা, কারবালা, শহরনামা। যেসব বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী, শেষ হবে কাহার জন্ম নির্ণয় ন জানি। এই পঙ্কুক্তি লিখেছেন কবি আব্দুল হাকিম। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। যে সব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, শেষ হবে কাহার জন্ম হিংসা ন জানি। তো এইগুলা কিন্তু দেখে মনে হবে যে মনে রাখতে অনেক অসুবিধা হইতে পারে, বাট আপনারা একটু কনফিডেন্সের সাথে এগুলা একটু দেখে রাখবেন। ফলে যখন এমসিকিউ দিবে, এমসিকিউতে তো বলবে না যে আপনি লিখে দেন, এমসিকিউতেই আপনার অপশন বাছাই করতে হবে। তো তখন কিন্তু একেবারে সুবিধা হবে আপনি একবার যদি প্লেন রিডিং করে রাখেন। আরাকানের প্রাচীন নাম কি? আরাকানের আরাকানের প্রাচীন নাম রোসাং। আরাকানের প্রাচীন নাম রোসাং। এখন আসি কাজী দৌলতের অসমাপ্ত কাব্যের নাম সতী ময়না বা লোর চন্দ্রালী। সতী ময়না বা লোর চন্দ্রালী হচ্ছে কাজী দৌলতের অসমাপ্ত কাব্য। মাগন ঠাকুরের কাব্যের নাম কি? চন্দ্রাবতী। আলাওলের শ্রেষ্ঠ কাব্য নাম পদ্মাবতী। পদ্মাবতী রচিত হয় 1648 সালে। তো এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পদ্মাবতী। এই পদ্মাবতীর কাব্যগ্রন্থটির হিন্দি কাব্যের কাব্য অনুবাদ কি? পদুমাবত। পদুমাবত এটা হচ্ছে পদ্মাবতীর হিন্দি কাব্যের কাব্য অনুবাদ। তো এই যে পদুমাবত নিয়ে কিন্তু পদ্মাবতী সিনেমা আমরা দেখছি, হিন্দি একটা আছে। পদুমাবতের রচয়িতা বিখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জাইসি। তো পদুমাবত এর রচয়িতা বিখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জাইসি। আলাওলের কাব্যগ্রন্থগুলো হলো পদ্মাবতী, সয়ফুল মুলক, বদিউজ্জামান, হপ্তপয়কর, তোহফা, সেকেন্দার নামা। আলাওলের কাব্যগ্রন্থগুলো হচ্ছে পদ্মাবতী, সয়ফুল মুলক, বদিউজ্জামান, হপ্তপয়কর, তোফানামা, সেকেন্দার নামা। এখন আসি আমরা, এই যে বইগুলো মুদ্রিত হয় 1743 সালে। এখানে কিছু অমিশন আছে, যাই হোক এটা আমরা একটু স্কিপ রাখি। এখন আসি 147 নম্বরে। বইগুলো বাংলা ভাষায় লেখা ও ছাপা হয়েছিল রোমান অক্ষরে। অর্থাৎ বাংলা ভাষার যে অভিধান বা ব্যাকরণ গ্রন্থ, ওই যে ম্যানুয়েল দা আসামসু লিখেছিলেন, এখানে দেখেন ম্যানুয়েল দা আসামসু। তো সেই সময় প্রথম বাংলা ভাষার লেখা বই ছাপা হয়েছিল রোমান অক্ষরে। বিরামন রোমান ক্যাথলিক সংবাদ বইটি লিখেছেন দোম আন্তোনিও। দোম আন্তোনিও, ইনার নাম কি? দোম আন্তোনিও। এখন আসি উইলিয়াম কেরি ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেন 1801 সালে বাংলা ও সংস্কৃত কলেজের অধ্যাপক রূপে। প্রতাপাদিত্য বইটি লিখেছেন 1801 সালে। উইলিয়াম কেরির লেখা প্রথম বই কথোপকথন। উইলিয়াম কেরির লেখা দ্বিতীয় বই ইতিহাসমালা। উইলিয়াম কেরির ইতিহাসমালা প্রকাশিত হয় 1812 সালে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা বইগুলো 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা ইত্যাদি নামে পরিচিত। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা বইগুলো 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, প্রবোধ চন্দ্রিকা, বেদান্ত চন্দ্রিকা নামে পরিচিত। তোতা ইতিহাস লিখেছেন কে? 1805 সালে চণ্ডীচরণ লিখেছেন। এটা অতটা ইম্পর্টেন্ট না। এসবের কাহিনী লিখেছেন তারিণীচরণ। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। এসবের কাহিনী লিখছেন ওই ইসব যে ফেবল বা নৈতিক গল্পগুলো, এগুলা যে বাংলায় সেগুলা লিখছেন তারিণীচরণ। পুরুষ পরীক্ষা 1815 সালে লিখেছেন হরপ্রসাদ রায়। বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুরের মিশনারিরা 1818 সালে। বাংলা ভাষায় প্রথম পত্রিকা প্রকাশ করেন শ্রীরামপুরের মিশনারিরা। সাল হচ্ছে 1818 সাল। এটা হচ্ছে 1818 সালে। দিগদর্শন পত্রিকাটি
প্রথম প্রকাশিত হয় 1818 সালে। এইটা কিন্তু সো ইম্পর্টেন্ট। আর 1818 সালে শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত আরো একটা পত্রিকা সমাচার দর্পণ নামে পরিচিত। বাঙালিদের প্রচেষ্টায় সর্বপ্রথম প্রকাশিত পত্রিকা বাংলা গেজেট। আর শিবপ্রসাদ রায় ছদ্মনামে রাজা রামমোহন রায় বের করেন ব্রাহ্মণ সেবদী 1821 সালে। শিবপ্রসাদ রায় ছদ্মনামে রাজা রামমোহন রায় বের করেন ব্রাহ্মণ সেবদী, অর্থাৎ রাজা রামমোহন রায়ের প্রকৃত নাম শিবপ্রসাদ রায়। ভবানী চরণের সম্পাদনা করা পত্রিকাগুলো সংবাদ কৌমুদী নামে পরিচিত। ভবানী চন্দ্রের সম্পাদনা করা পত্রিকাগুলো সংবাদ কৌমুদী নামে পরিচিত। ভবানী চন্দ্রের বইগুলো কলিকাতা কমলালয়, এটা কিন্তু বেশ মানে পরিচিত একটা বই, যে কলিকাতা কমলালয়। সংবাদ প্রভাকরের সম্পাদক ছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত। তৎকালীন সবচাইতে জনপ্রিয় পত্রিকার নাম সংবাদ প্রভাকর। আর সংবাদ প্রভাকর পত্রিকাটি দৈনিক পত্রিকায় রূপ নেয় 1839 সালে। রামমোহন রচিত বাংলা বইসমূহ বেদান্ত গ্রন্থ 1815। রামমোহন রচিত বাংলা বইসমূহ বেদান্ত গ্রন্থ 1815, বেদান্ত সার 1815, ভট্টাচার্যের সহিত বিচার, এগুলা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, যেহেতু রাজা রামমোহন রায় তো মানে অনেক একটা বিখ্যাত ব্যক্তিত্ব, তার গ্রন্থগুলো অনেক ইম্পর্টেন্ট। ভট্টাচার্যের সহিত বিচার 1817, গোস্বামীর সহিত বিচার 1818। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন 1820 সালে। বিদ্যাসাগর জন্মগ্রহণ করে 1820 সালে। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যাই পাবো আমরা অনেক ইম্পর্টেন্ট। বাংলা গদ্যের জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটা তো আমরা জানি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস ও মাতা ভগবতী দেবী। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু অনেক একজন মানে ভালো একটা ব্যক্তি ছিলেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী সম্পর্কে ভালো জানতে গেলে আমরা বিদ্যাসাগর ছবিটা, সিনেমাটা দেখতে পারি। তো দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি চিহ্নগুলো সবার আগে নিয়মিতভাবে সঠিক ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অর্থাৎ বাংলা জ্যোতিষিনদের নিয়মিতভাবে সঠিক ব্যবহার করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম মৌলিক বই কি? বেতাল পঞ্চবিংশতি, 1847 সালে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, মানে বিদ্যাসাগরের কিছু পাইলেই আমরা খুব ভালোভাবে মনে রাখবো, সবগুলো বেশ ইম্পর্টেন্ট। জল পড়ে পাতা নড়ে চরণটি বর্ণ পরিচয় বই থেকে নেওয়া। জল পড়ে পাতা নড়ে চরণটি কোথা থেকে নেওয়া? বর্ণ পরিচয় বইয়ের। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডি অফ ইরর্স, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স বাংলায় রূপান্তরিত করেন ভ্রান্তি বিলাস 1869 নামে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বইসমূহ বাংলার ইতিহাস, জীবনচরিত, বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়। তো দেখেন বইগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত। তো এই বইগুলা কে লিখছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো বাংলার ইতিহাস, জীবনচরিত, বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয় আর আখ্যান মঞ্জুরি, এই বইগুলা লিখছেন বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ শকুন্তলা, সীতার বনবাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থ শকুন্তলা আর সীতার বনবাস। এখন দেখি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক বইসমূহ বিধবা বিবাহ পরিচালিত হওয়া উচিত কিনা, এতদ্যা বিষয়ক প্রস্তাব 1855। দেখেন আপনারা যদি বিদ্যাসাগর সিনেমাটা দেখে থাকেন তাহলে ওইখানেও দেখতে পারবেন যে বা বিদ্যাসাগর কিন্তু নিজের মানে যে ছেলে তার বিয়েও কিন্তু এক বিধবার সাথে দিয়েছিল। তো দেখেন বিধবা বিবাহ পরিচালিত হওয়া উচিত কিনা এতটা বিষয়ক প্রস্তাব 1855। এই গ্রন্থ লিখছেন কে? এই গ্রন্থ লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন দেখি বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতটা বিষয়ক প্রস্তাব 1855। তখন কিন্তু অনেক মানে বহু বিবাহ পরিচালিত ছিল, অর্থাৎ বাংলার হিন্দু বা মুসলিম প্রত্যেকের ভিতরেই বহু বিবাহ পরিচালিত ছিল সেই আমলে, মানে 1800 সালের দিকে। তো মুসলিমদের ভিতরে তো বহু বিবাহ পরিচালিত ছিলই, আর
সনাতনীদের ভিতরেও যে বহুবিবাহ প্রথা পরিচালিত ছিল তা কৌলিন্য প্রথা নামে পরিচালিত ছিল। তো এই বহুবিবাহ প্রথা এতটা বিষয় প্রস্তাব এটা নিয়ে লিখছেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1855, ব্রজবিলাস 1855। এখন দেখি প্রভাতী সম্ভাষণ 1892, স্বরচিত জীবন চরিত 1891, এটি ছিল উনার আত্মজীবনী। এখন আসি অতি অল্প হইল 1873, আবার অতি অল্প হইল। দেখেন এগুলা কিন্তু আমরা শুনেছি না। তো এগুলা কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা করেছিলেন কর্ষচিত উপযুক্ত ভাই পোষ্য ছদ্ম নামে। তো এটা তখন তিনি কোন ছদ্মনাম অবলম্বন করেন? বিদ্যাসাগর কর্ষচিত উপযুক্ত ভাই পোষ্য। তো আমরা এখন দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কাব্যময় গদ্য লেখক। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কাব্যময় গদ্য লেখক। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা। দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কি? ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা। তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা। প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকোচাঁদ ঠাকুর। প্যারিচাঁদ মিত্র ছদ্মনাম টেকোচাঁদ ঠাকুর। এখন আমরা আসি প্যারিচাঁদ মিত্র 1854 সালে এক বন্ধুর প্রতিষ্ঠা করেন মাসিক পত্রিকা নামক একটা পত্রিকা। মাসিক পত্রিকা নামক একটা পত্রিকা বন্ধুর সাথে প্রতিষ্ঠা করে 1854 সালে। প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল বই আকারে প্রথম বের হয় কত সালে? 1858 সালে। প্যারিচাঁদ মিত্রের আরো কিছু বই, মদ খাওয়ার বড় দায়, জাত থাকার কি উপায় 1858, রামারঞ্জিকা 1860, যত কিঞ্চিত 1865, ডেভিড হেয়ারের জীবনচরিত 1878, কালী প্রসন্ন সিংহ চলিত গদ্যে লেখা বইয়ের নাম হুতুম পেঁচার নকশা 1852, কালী প্রসন্ন সিংহ চলতি গদ্যে লেখা বইয়ের নাম হুতুম পেঁচার নকশা 1862, আলালের ঘরের দুলাল এর চরিতগুলো মতিলাল, ঠক চাচা ইত্যাদি নামে। আলালের ঘরের দুলালের চরিত্রগুলোর মতিলাল, ঠক চাচা ইত্যাদি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের আরো কিছু কাব্য, কর্মদেবী 1862, সরসুন্দরী 1868, কাঞ্চি কাবেরী 1979। বাংলা কবিতায় আধুনিকতা আনেন কে? মাইকেল মধুসূদন দত্ত। বাংলা কবিতায় আধুনিকতা আনেন মাইকেল মধুসূদন দত্ত। তো ইনার জন্মসাল 1824 থেকে 1873। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি ভাষায় রচিত দুইটি কাব্য, ক্যাপটিভ অফ লেডি, ভিশন অফ দ্য পাস্ট। মাইকেল মধুসূদন দত্তের ইংরেজি ভাষায় দুইটা কাব্য, ক্যাপটিভ অফ লেডি আর ভিশন অফ দি পাস্ট। তো এই দুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমাদের মুখস্থ রাখতে হবে এই দুইটা অলওয়েজ। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার ভুবনে আসেন 1859 সালে, অর্থাৎ বাংলা ভাষায় কবিতা লেখা শুরু করেন 1859 সালে। মাইকেল মধুসূদন দত্ত যে কাব্যের মাধ্যমে বাংলা কবিতায় আসেন তার নাম তিলোত্তমা সম্ভব কাব্য। মাইকেল মধুসূদন দত্ত যে কাব্যের মাধ্যমে বাংলা কবিতায় আসেন তার নাম তিলোত্তমা সম্ভব কাব্য। একটা 4 স্বর্গের আখ্যায়িকা কাব্য। মেঘনাদ বধ কাব্য একটি 9 স্বর্গে রচিত একটা কাব্য। তাহলে মেঘনাদ বধ কাব্যের স্বর্গ সংখ্যা মোট 9টি। এটা তো 9টি স্বর্গে বিভক্তি, এটা তো আমরা পড়েছি বিভীষণের প্রতি মেঘনাদ বইয়ে, উচ্চ মাধ্যমিক যে বইটা সেখানে পড়ছি না? তো মেঘনাদ কাব্যের নায়কের নাম কি? রাবণ। অর্থাৎ এখানে নায়ক এটা কিন্তু উল্টা, যে মহাপুরুষ রাম এখানে ভিলেন চরিত্রে, আর এখানে মেঘনাদ বধ কাব্যের যে রিয়েল যে ভিলেন ছিল সে কিন্তু মানে খলনায়কই নায়ক চরিত্রে, তো রাবণ। তো এনার উপর একটা প্রভাব পড়ছে। তো ইনি তো মাদ্রাজে পড়ালেখা করছেন আমরা জানি। সো ওইখানে মূলত এই ধরনের কিন্তু কিছু বই আছে, তো সেই যে প্রভাব তার মধ্যে পড়েছে। আবার আসি তো মাইকেল মধুসূদন দত্তের আরো কিছু কাব্যগ্রন্থ, ব্রজঙ্গনা কাব্য,
বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী 1866 ইত্যাদি। তো এইগুলা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কি যে কাব্যগ্রন্থ বোরজাঙ্গনা কাব্য 1861 সাল, এটা তো আমরা জানি। বীরাঙ্গনা কাব্য 1862, এটাও পড়েছি আমরা। চতুর্দশপদী কবিতাবলী 1866। তো বাংলা ভাষায় সর্বপ্রথম সনেট রচনা করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত প্রথম সনেট লিখেন 1860 সালে, যার নাম প্রথমে তিনি দিয়েছিলেন চতুর্দশপদী কবিতা হিসাবে। মাইকেল মধুসূদন দত্তের প্রথম কবিতাটি পরে পুনর্লিখিত হয়ে বঙ্গভাষায়, এখন দেখি এত ইম্পর্টেন্ট না, যাই হোক। কায়কোবাদের কাব্যগ্রন্থগুলো: মহাশাসন কাব্য 1904, মহররম শরীফ কাব্য 1932, শিব মন্দির 1938, বিরহ বিলাপ 1870, অশ্রুমালা 1895। তো কায়কোবাদের কাব্যগ্রন্থগুলো কি? মহাশ্মশান কাব্য 1904, মহররম শরীফ কাব্য 1932, শিব মন্দির 1938, বিরহ বিলাপ 1870, অশ্রুমালা 1895। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ রচনা করেন কে? মহাশ্মশান কাব্য। পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে কায়কোবাদ কি রচনা করেন? মহাশ্মশান কাব্য। এখন নবীন চন্দ্র সেন লিখেছেন পলাশীর যুদ্ধ, ক্লিওপেট্রা, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস ইত্যাদি। অর্থাৎ নবীন চন্দ্র সেন লিখেছেন পলাশীর যুদ্ধ, ক্লিওপেট্রা, রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস ইত্যাদি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিদ্রোহ সংহার, বীর বাহুকাব্য ইত্যাদি। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন বিদ্রোহ সংহার, বীর বাহুকাব্য ইত্যাদি। রবীন্দ্রনাথ বাংলা কাব্যের ভোরের পাখি, রবীন্দ্রনাথকে বাংলা কাব্যের ভোরের পাখি বলেছেন কে? বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথকে বাংলা কাব্যের ভোরের পাখি বলেছেন বিহারীলাল চক্রবর্তী। বিহারীলাল চক্রবর্তী রচিত কবিতার বইসমূহ: সঙ্গীত শতক 1862, প্রেম বাহিনী 1870, বঙ্গসুন্দরী 1870, নিসর্গ সন্দর্শন 1870, সারদা মঙ্গল 1886, সাধের আসন ইত্যাদি বিহারীলাল চক্রবর্তীর গ্রন্থ। তো এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে যারা আমরা বিসিএস এর প্রিপারেশন নিব সেই জন্য। মহিলা কাব্যের রচয়িতাকে? সুরেন্দ্রনাথ মজুমদার। তো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে, মহিলা যেহেতু একটা কাব্য, তো এইটার রচয়িতাকে সুরেন্দ্রনাথ মজুমদার। স্বপ্নপুরায়ণ কাব্যের রচয়িতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ভূদেব মুখোপাধ্যায়ের গ্রন্থ কি? ঐতিহাসিক উপন্যাস। গোবিন্দচন্দ্র দাস রচিত কিছু কাব্য: প্রেম ও ফুল, এটা মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে মগের মূল্য, শোকাশ্বাস, এটা মনে রাখার দরকার নাই। তো দেখেন, উদ্ভট নাম মনে রাখার দরকার নাই, যেগুলো মূলত আমরা উচ্চ মাধ্যমিক বইয়ে পড়ছি বা চিরজীবন কি আমরা পাঠ পড়ি, মানে লেখক পরিচিতিতে বাংলা সাহিত্যের সাথে পড়ে আসতেছি, তো সেইগুলো আমরা মনে রাখবো অনলি। গড় পড়তা আমরা সব নাই। তো এখন আসি, এশা কাব্য রচয়িতাকে? অক্ষয় কুমার বড়াল। তো এটা মনে রাখতে হবে, এশা কাব্যের রচয়িতা অক্ষয় কুমার বড়াল। ক্যাথরিন মুলেন্স রচিত বইয়ের নাম ফুলমণি ও করুণার বিবরণ। তো এটা কিন্তু আমরা পড়ছি আমাদের যে সাহিত্য পাঠের। এগুলা কিন্তু আমরা পড়ছি যে আনন্দ পাঠ বইগুলাতে আমাদের কিন্তু এগুলা থাকতো। তো যাই হোক, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1838 থেকে 1894 সালে হুগলি জেলার কোটালপাড়া গ্রামে। তো বঙ্কিমচন্দ্রের যে জন্মসাল, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদের। ভারতের সর্বপ্রথম গ্রাজুয়েট কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মোট উপন্যাস 14টি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত ছিলেন। ইনার প্রথম ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ, রাজমোহনের স্ত্রী। এটা কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলা উপন্যাস কি? দুর্গেশ নন্দিনী। কত সালে এটা? 1865 সালে রচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সমূহ দুর্গেশ নন্দিনী 1865। তো এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এত সময় যা পড়ে আসলাম তার থেকেও অনেক ইম্পর্টেন্ট। তো এখন দেখি, দেবী চৌধুরানী 1884, বিষ বৃক্ষ 1873, কৃষ্ণকান্তের উইল 1878, মৃণালিনী 1869, ইন্দিরা 1873, যুগ লাঙ্গুরীয় 1874, রজনী 1877, আধারমণি 1877। স্বর্ণকুমারী দেবী রচিত উপন্যাস সমূহ:
দ্বীপ নির্বাণ 1886, ছিন্নমুকুল 1876, হুগলির ইমামবাড়ি 1894, কাহাকে 1878, বিদ্রোহ 1890, মিবার রাজ, ফুলের মালা 1894, মিলনরাত্রি 1925। বাংলায় প্রথম নাটক মঞ্চস্থ করেন কে? এক বিদেশি রাশিয়ান, তার নাম গেরাসিম লেবেদভ। গেরাসিম লেবেদভ 1749 থেকে 1818। তো এই যে এইগুলা আমরা কিন্তু সবগুলাই পড়েছি। আমাদের যে আনন্দ পাঠ বইটা থাকতো ওইখানে কি আমরা ওই যে বহিপীর যে নাটক, বহিপীর নাটক, তো ওইখানে দেখবেন পাঠ পরিস্থিতিতে আমাদের কিন্তু এগুলা পড়া লাগছিল। তো গেরাসিম লেবেদভ যে অনুবাদ নাটক করেন, মঞ্চস্থ করেন, তার নাম ডিসগাইজ। ডিসগাইজ মানে কি আমরা তো জানি ছদ্মবেশ। তো গেরাসিম লেবেদভ যে অনুবাদ নাটক মঞ্চস্থ করেছিলেন তার নাম ডিসগাইজ। এটা কিন্তু আমরা ম্যাট্রিকেই পড়ে আসছি। তো এগুলা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই যে টোটাল যে লাল নীল দীপাবলি, এইটার কিন্তু আমরা যদি বলি 30% কিন্তু আমরা আগে থেকে জানি আমাদের আনন্দ পাঠ বইয়ের পাঠ পরিস্থিতি সুবাদে। আর যদি বলা হয় আমরা 40% কিন্তু আমার এর মুখস্থ, 40% বা তার উপরে। যদি আমরা বলি আমরা যে সাহিত্য পাঠ ভালো করে পড়ে থাকি আগে থেকেই, মানে মাধ্যমিক বা ইন্টারের সাহিত্য পাঠ যদি পড়ে থাকি, আর সাথে যদি যে যে আনন্দ পাঠ যে বইগুলা থাকে সেগুলো যদি পড়ে থাকি, তো আমাদের মনে হয় কি অলমোস্ট 50%ই ডান হয়ে থাকার কথা। যে আমি এখান থেকে যেগুলা পড়তেছি আমার তো মোটামুটি কমন লাগছে এগুলা। তো ভদ্রাজ নাটকটি রচনা করেছেন তারাচরণ শিকদার। কীর্তিবিলাস লিখেছেন যোগেনচন্দ্র গুপ্ত। হরচন্দ্র ঘোষের রোমিও অ্যান্ড জুলিয়েট অবলম্বনে লিখেছেন চারু মুখ চিত্তহারা। এখন আসি, নাটুকে রামনারায়ণ বলে ডাকা হতো রামনারায়ণ তর্করত্নকে। এখন রামনারায়ণ তর্করত্নের লেখা নাটকগুলো কি, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু আমরা ওই যেখানকার কথা একটু আগে বললাম আনন্দ পাঠ, এখানে পড়ার কথা। যদি আপনারা না ভুলে থাকেন তাহলে হয়তো মনে করতে পারবেন, মেমোরাইজ সহজ হবে। যেমন কুলিন কুল সর্বস্ব, বেনি সংসার রত্নাবলী, কংসবধ, নবনাটক, এইসব। এখানে এটা কি নবনাটক। তো আমরা একটু কালার আবার একটু চেঞ্জ করা উচিত আমাদের, একঘেয়ে হয়ে যাবে নয়তো। গ্রিন, ওকে। তো এখন দেখি, আমরা সব পড়বো না, দেখেন এইসব ইম্পর্টেন্ট না। সাবিত্রী সত্যবান এসব ভালো না, মানে ইম্পর্টেন্ট না। এখন দেখি মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক শর্মিষ্ঠা 1859। মোস্ট ইম্পর্টেন্ট। এটা যদি মাইকেল মধুসূদন দত্তের কিছু আসে বা বঙ্কিমচন্দ্রের যদি কিছু পাই আমরা, তো এইগুলা বা যদি বিদ্যাসাগরের আমরা কিছু পেয়ে থাকি, তো এইগুলা বলার মানে কি কোনো অন্ত থাকে না। এগুলা খুবই ইম্পর্টেন্ট। বাংলা ভাষায় সত্যিকারের প্রথম আধুনিক নাটক শর্মিষ্ঠা 1859। মধুসূদন এটির কাহিনী নেন মহাভারত থেকে। মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় নাটক কি? পদ্মাবতী। এটির কাহিনী নেন তিনি গ্রিক উপকথা প্যারিসের বিচার নামক একটি গল্প থেকে। মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারী নাটক। নাটকটি লিখেছেন 1860 সালে আর প্রকাশিত হয় 1861 সালে। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত হয় নাটক মায়াকানন। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর প্রকাশিত নাটক মায়াকানন। দীনবন্ধু মিত্রের পিতৃপ্রদত্ত নাম কি? গন্ধর্ব নারায়ণ মিত্র। দীনবন্ধু মিত্রের তো আমরা চিনি, এনার পিতৃপ্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র। এনাকে কেন আমরা চিনি? কারণ ইনি নীল দর্পণ যে বিখ্যাত নাটকটা লিখেছেন, মানে ইংরেজদের নীল চাষীদের উপর অত্যাচারের উপর বেস করে যে নাটকটা লিখছেন নীল দর্পণ 1860, এই জন্য আমরা দীনবন্ধু মিত্রকে চিনে থাকি। নবীন মাধব যে নাটকের চরিত্র সেটা কি? নীল দর্পণ নাটকের চরিত্র। আর এটা সাল কত? এটা সাল হচ্ছে 1860 সাল। সো আমরা এখন দেখি মীর মোশাররফ হোসেন রচিত নাটক সমূহ বসন্ত কুমারী, জমিদার দর্পণ। এখন দেখেন মীর মোশাররফ হোসেনের সম্পর্কে আপনারা মানে খুব বেশি পড়ছেন কোথায়, মনে করতে পারছেন? মানে আমরা আমরা কিন্তু এটা পড়েছিলাম যে ওই যে পারস্যের একটা কাহিনী ছিল আমাদের, পারস্যের একটা কাহিনী ছিল ওই যে রুস্তম। তো রুস্তম আমরা এটা কিন্তু পড়ছিলাম আনন্দ পাঠ বইয়ে, মেবি 8 অথবা, খেয়াল নাই, বাট পড়ছি কিন্তু আমরা। তো মীর মোশাররফ হোসেন সম্পর্কেও কিন্তু আমরা একেবারেই মানে দেখি নাই এমন হওয়ার কথা না কিন্তু। তো দ্বিজেন্দ্রলাল রায় রচিত নাটক সমূহ কল্কি অবতার 1865।
এখন এই কল্কি অবতার, মহাপুরুষের যে অবতার, এটা নিয়ে লিখছে। তো সেটা হচ্ছে কল্কি অবতার 1895, বিরহ 1897, তারাবাই 1903, প্রতাপ সিংহ 1905, দুর্গাদাস, শাহজাহান, মেবার পতন, এগুলা কিন্তু ভালো ইম্পর্টেন্ট আছে। তো এখন আসি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে তো বলার কোনো অন্ত নেই, সব মনে রাখতে হবে আমাদের ভালো করে। উম, রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে এখন পড়ি। পিতা মাতা দেবেন্দ্রনাথ ঠাকুর আর মাতা সারদা দেবী, 1941 সালের 7 আগস্ট, বাংলা 1838 সালের 22শে শ্রাবণ। তো দেখেন, আহ, তো ইনার আমরা মৃত্যুটা আমরা আগে একটু দেখার চেষ্টা করব খুঁজে, যদি এখানে থাকে। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের যে মৃত্যু সেটা কি 1941 সালের 7 আগস্ট, বাংলা 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ। আর যদি জন্মের কথা দেখেন, শ্রাবণ আগে নাকি বৈশাখ মাস আগে? অবশ্যই বৈশাখ মাস আগে। সো রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মটা সেটাও কিন্তু বৈশাখ মাসে ছিল। আর 1861 সালে জন্ম, আর দেখেন 1941, মোটামুটি মিল আছে কিন্তু, এভাবে মনে রাখা যায়। 25শে বৈশাখ, আর এইটা দেখেন 22শে শ্রাবণ। আহ এটা হচ্ছে মৃত্যু, লোকান্তর বা মৃত্যু। আর 25শে যে বৈশাখ সেটা কি জন্ম। তো এইগুলা কি অনেক ভালো করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম: কবি কাহিনী 1878, বনফুল 1880, সন্ধ্যা সঙ্গীত 1882, ভানুসিংহ ঠাকুরের পদাবলী 1884, সোনাত্তরী 1894, নৈবদ্য 1901, গীতাঞ্জলি 1910, পুরবী 1925, ইত্যাদি ইত্যাদি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যনাট্য গীত দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আমি ডাবল রিপিটেশনও করতে চাচ্ছি না, কারণ আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে না জানি তাহলে তো চলবে না। তিনি আমাদের বিশ্বকবি, প্লাস যদি ওয়ান অফ দা টপ লিস্টের কবি থাকে তো রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গল্পের নাম, ছোট গল্প। তো এইগুলা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন এখান থেকে। তো আমি একটু এখানে স্টপ হইলাম, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এইখানে একটা স্ক্রিনশট, আর এরপরে এইখানে একটা স্ক্রিনশট। তো আমার মনে হয় না খুব করে পড়ানোর দরকার আছে আমার, তারপরেও আমি একবার করে রিডিং পড়বো। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য উপন্যাসের নাম: করুণা, অসমাপ্ত, বউ ঠাকুরানীর হাট, রাজর্ষি। জাস্ট এই নামগুলো মনে রাখলেই হবে, আপনারা এই সাল তো মনে রাখতে পারবেন না। তো মুখস্থ না করাটাই বেটার, কিছু কিছু মনে রাখবেন। যেমন নৌকাডুবি 1906। তো এই যে নৌকাডুবি বা বালি, 4 অধ্যায় শেষের কবিতা, এই যে নৌকাডুবি, তো এইগুলা কিন্তু একটা একটা বিখ্যাত বিখ্যাত প্রেক্ষাপটে রচিত হয়েছিল। তো এগুলা কিন্তু নৌকাডুবির এই সালটা 1906, এটা মনে রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য গল্পের বইয়ের নাম: ছোট গল্প, বিচিত্র গল্প, কর্মফল 1903, গল্প শতক 1916, এছাড়াও আছে তিন সঙ্গী, গল্প স্বল্প, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো এখন আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য ভ্রমণ কাহিনী, বা যে ট্রাভেলের উপরে যে বেস করে যে কাহিনীগুলো আছে, তো সেইগুলো আমরা দেখব। তো ইউরোপ প্রবাসীর পত্র, অর্থাৎ ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ যাত্রীর ডায়েরি, অর্থাৎ ইউরোপরা তিনি ইউরোপ বলছেন আর কি। তো এগুলা কিন্তু খন্ড খন্ড ছিল আর কি। জাপানি যাত্রী 1916, এগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, মানে রবীন্দ্রনাথের ভিতর যত যা পড়ে আসলাম। তো উপন্যাস, যে কোনো লেখকের উপন্যাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে। এনি লেখকের ক্ষেত্রে আপনারা উপন্যাস যখনই পড়বেন, মানে মিস না যায়, এনি উপন্যাস যদি হয়ে থাকে, সো 5 স্টার করে ফেলবেন। আর এখন যদি আসি আমরা ভ্রমণ কাহিনীর ক্ষেত্রে, তো বেশ অনেক ইম্পর্টেন্ট। আর যদি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের কথা বলি, সৈয়দ মুস্তফা সিরাজের উপন্যাসের কথা বলি, মানে ভ্রমণ কাহিনীর কথা বলি, তো রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু অনেক দেশ ভ্রমণ করছেন। সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা সিরাজ বললাম, ভুল হয়েছে, সৈয়দ মুস্তফা আলী, তো ইনিও কিন্তু অনেক দেশ ভ্রমণ করছেন। আবার মাইকেল মধুসূদন দত্ত। তো এইরকম যারা যারা মনে করেন আপনার বিদেশ ভ্রমণ করছেন বেশি বেশি, সো এনাদের ভ্রমণ কাহিনীগুলো আমরা মনে রাখবো। কাজী নজরুল ইসলামেরও কিন্তু ভ্রমণ কাহিনী আছে, এগুলো আমরা বেশ মনে রাখবো। এখন আসি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য, আর আনোয়ার পাশা মেবি উনার একটা দেখবেন, উনারও কিন্তু বেশ কয়টা ভ্রমণ কাহিনী আছে। তো ওইগুলা মনে রাখতে হয়। তো ভ্রমণ কাহিনী কিন্তু খুব বেশি নাই, তো জাস্ট এই কিছু লেখকের এই জন্য অনেক ভালো করে মনে রাখা লাগে। তো এখন আসি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উল্লেখযোগ্য গানের নাম: রবি ছায়া, গীতিমালা, গীতিমালা আর গীতালি, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর রবি ছায়া, রবি ঠাকুরের উনার নামই তো ছিল রবি ঠাকুর উপাধি, সো রবি ছায়া উনার, এটা তো ভুলবো না আমরা। গীতিমাল্য 1914, গীতালি 1914, দেখেন গীতিমাল্য আর গীতালি 1914। এখন আসি রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী। এনি লোকের যদি বায়োগ্রাফি থাকে, ঠিক আছে, এই যে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী যদি থাকে, সো
চোখ বুঝে মুখস্থ করে ফেলতে হবে। জীবন স্মৃতি ছেলেবেলা, এটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। লিখছেন কবে? 1941। তাইলে মৃত্যুর 1 বছর পূর্বে। তো আমরা জানি যে অশীতিপর অবস্থায় তিনি, অশীতিপর অর্থাৎ কি 80-র ঊর্ধ্বে চলে যাওয়ার পরে তিনি কিন্তু বেশ কিছু লেখালেখি করেছেন তিনি। তো তার মধ্যে আমরা কি ঐকতান কবিতা, তিনিও কিন্তু মানে কি বৃদ্ধ বয়সে কবির যে শোক অনুতাপ এটা নিয়ে লিখছেন। ঐকতান তো আমরা ইন্টারে পড়ছি। সো দেখেন, একটু রিলেট করে পড়লে আমাদের কনফিডেন্স বাড়বে, যদিও মুখস্থ না থাকে তখন আমরা কি এমসিকিউ অনায়াসে দাগাইতে পারবো ভালোভাবে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু সংকলন কি, কাব্যগ্রন্থাবলী, সঞ্চয়িতা, চয়নিকা, তো এগুলো তো আমরা জানি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী, এটা কে বলছে? রবীন্দ্রনাথের শেষের কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী, এটা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ কবিতা। ছন্দের জাদুকর উপাধি পেয়েছেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তর কয়েকটি কাব্য, বেনু ও বীণা, 1906। তো এই 1906 কি দেখে আসলেন একটু আগে? 1906 নৌকাডুবিও কিন্তু ছিল কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই দেখেন, দুইটা লেখকেরই যখন সাল মিলে যাবে, তো সেইটা কিন্তু ভুলেও ভোলা যাবে না, ভুলেও ভোলা যাবে না। দেখেন এই যে নৌকাডুবি 1906, নৌকাডুবি আর একটা সাল নৌকাডুবি 1906। তো এইটা, তো সাথে দেখেন এখানে যে নৌকাডুবি পাইলাম 1906, আবার কি বেনু বিনা সত্যেন্দ্রনাথ দত্তের এটাও পাইলাম 1906। আর 1906 মোস্ট ইম্পর্টেন্ট একটা সাল কিন্তু আছে 1906। তো যারা ইতিহাস ভালো জানে তারা কিন্তু এটা বলতে পারবে, বা জিকে ভালো পড়ছে। সেটা কি? মুসলিম লীগ। মুসলিম লীগ 1906 প্রতিষ্ঠা হয়, এটা তো আমরা জানি। আর কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়? সর্বভারতীয় 1885। তো এইভাবে সালগুলো কিন্তু ভোলা যাবে না, কিছু সাল মনে রাখলে সুবিধা হয়। তো দেখি আমরা আহ সত্যেন্দ্রনাথ দত্ত কুহ কেকা এগুলা লিখছেন। দেখেন সত্যেন্দ্রনাথ দত্ত নিয়েও আমার মনে হয় না যে আমাদের ভুলা উচিত। সত্যেন্দ্রনাথ দত্তের এই যে মানে যে কবিতাগুলো আমরা কিন্তু পড়েছি, মানে কি শ্যামল যে বাংলাদেশ, আমাদের যে বাংলাদেশ নিয়ে যে প্রশংসার কিছু কবিতা, তো অনেক কবিতা কিন্তু পড়ছি সত্যেন্দ্রনাথ দত্ত। আর যতীন্দ্র মোহন বাগচির যে কবিতা, এর জন্য কিন্তু আমরা যতীন্দ্র মোহন বাগচিকেও কিন্তু আমরা চিনি। কাজলা দিদি তার হচ্ছে বিখ্যাত। এখন আসি যতীন্দ্র মোহন বাগচির অপরাজিতা, নাগেশ্বর, পল্লী কবি কাকে বলা হয়? জসিমউদ্দিনকে। তো জসিমউদ্দিনকে তো আমরা ভালোই চিনি। আসমানি নামে যে কবিতাটা বা গান আছে সেটাও কি জসিমউদ্দিনের লেখা, অথবা কি সুজন বদিয়ার ঘাট যেটা আছে যে, এটা যে লেখাটা আছে সুজন বদিয়ার ঘাট, এটা কি ভারতের যে সাম্প্রদায়িক দাঙ্গা এটার উপরে লেখা, তো এইটাও তো আমরা জানি। তো দেখি পল্লী কবি জসিমউদ্দিনের কাব্য রাখালি 1927, নকশিকাতার মাঠ 1936, বালুচর 1937, সজন বাদিয়ার ঘাট 1933। এখন আসি, সাহিত্য পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত হয় কত সালে? 1923 সালে। কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন কে? বুদ্ধদেব বসু। এই যে প্রথম দেখেন, কবিতা পত্রিকার সম্পাদক ছিলেন বুদ্ধদেব বসু। আর শুরুর দিকে একটা কবিতা আমরা পেয়েছিলাম, যদিও আমারও মনে করেন এখন মানে খেয়াল আসতেছে না যে কবিতাটা কি দেখছিলাম। একটা সেম দেখবেন শুরুর দিকে একটা কবিতা আসছে, তো ওইটা যদি কেউ পারেন তো নিজে একটু দাগাই রাখবেন, যে সেম জিনিস পাইলে সেটা নোট করে রাখবেন সবসময়। সেম জিনিস, সেম এজ, সেম সাল বা সেম নাম, এগুলো পাইলেও, একই নাম পাইলেই বা সেটা নোট করে রাখতে হয়। সো এটা মনে রাখার সুবিধা হয়। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো হইলো ঝরা পালক। তো এইগুলা কি আর মনে রাখা লাগে? এগুলা দেখেন জীবনানন্দ দাশ যে সুন্দর কবিতা লিখছেন, তো তার জিনিসগুলা কিন্তু এমনি মনে থাকে আমাদের। ঝরা পালক। আর জীবনানন্দ দাশের কবিতা কম পড়লাম না আমরা, ইন্টারে পড়লাম 18 বছর বয়স, আহ, আবার ম্যাট্রিকে পড়লাম আমরা কি, ম্যাট্রিকে বলতেছি, ইন্টারে আমরা পড়েছি 18 বছর বয়স তো সুকান্ত ভট্টাচার্যের। বাট জীবনানন্দ দাশের যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে আবার আসিব ফিরে। তো এইটা যে পড়ছি আমরা, তো অমিয় চক্রবর্তী দেখেন রূপসী বাংলা, বেলা অবেলা, কালবেলা, এগুলা। শরৎচন্দ্রের কিছু উপন্যাস, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, ইত্যাদি ইত্যাদি। তো উপন্যাসের জন্য কিন্তু বেশ বিখ্যাত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এই যে দেবদাস, দেবদাস নিয়ে কিন্তু
মানে এতই একটা মানে বিখ্যাত উপন্যাস। এটা যেমন মনে করেন বই বিক্রি হয়েছে, তেমনি দেবদাসের উপরে বাংলায় একটা সিনেমা হয়েছে সুচিত্রা সেনের, আর মহানায়ক দিলীপ কুমারের। এটা হচ্ছে কি বাংলায় আছে, আর একটা কি শাহরুখ খান আর ঐশ্বরিয়া রায়ের একটা আছে হিন্দিতে। তো সেটা কি দেবদাস হিন্দিতে। তো চরিত্রহীন, শ্রীকান্ত, ইত্যাদি ইত্যাদি। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, এইসব। তো আরণ্যক কিন্তু পড়বেন, বেশ একটা মজার কিন্তু আরণ্যক। পথের পাঁচালীও কিন্তু অনেক সুন্দর। মানে বিভূতিভূষণের মানে যে লেখাগুলো এগুলা পড়লে বেশ মজা পাবেন আপনারা। তো আমি কথার মাঝে মাঝে এগুলো এই জন্য বলতেছি যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। যদিও আমার কথাগুলো অত ইম্পর্টেন্ট না, তারপরেও আমি বলার চেষ্টা করি যাতে মনে করেন একটা সাইডে আপনার ব্রেনে মনে রাখতে সুবিধা হয়। যেমন পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক। তো মূলত কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রকৃত প্রেমী ছিল। তো এইগুলাতে আপনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে একাকিত্ব, প্রকৃত প্রেম, তার বিভিন্ন কর্মস্থলে থাকা, বিভিন্ন যে প্রকৃতি প্রেম, অসাম্প্রদায়িকতা, যেমন কোনো ধর্মে ভেদাভেদ না করা, প্লাস একজন সরল মনের মানুষ হিসাবে বা উদার মনের মানুষ হিসাবে তাকে আপনারা তার পরিচয়টা পাবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে কোনো, যদি আপনারা লেখাটা পড়েন। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস ধাত্রী দেবতা, 1939। তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় গণদেবতা, পঞ্চগ্রাম, হাসলিবাকের উপকথা, কবি, নাগিনী কন্যা ইত্যাদি। মানিকচন্দ্র চট্টোপাধ্যায় ইত্যাদি ইত্যাদি আর কি। এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তো এটা তো আর সবাই আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায়ের এটা আর কি। তো আমরা ম্যাট্রিকে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের পড়ছি আমরা। আবার পদ্মা নদী মাঝি যে উপন্যাসটা আছে, কালজয়ী উপন্যাস, এই যে পদ্মা নদীর মাঝি, মেবি এটা কি, তো মানিক বন্দ্যোপাধ্যায়ের যে যে পদ্মা নদীর মাঝি আছে, তো আমরা তো এটা পড়ছি যে পদ্মা নদীর মাঝি, এটা কি গৌতম ঘোষের যে বাংলায়, মানে বাংলা মানে দুই বাংলার বলতে আমাদের বাংলাদেশ আর ওই যে পশ্চিমবঙ্গ, তো দুই বাংলার যে জয়েন্ট পার্টনারশিপে একটা সিনেমা আছে, আমরা তো জানি এটার পরিচালক হচ্ছে গৌতম ঘোষ। তো এই সিনেমা, এটা দেখলেও আপনারা কি পদ্মা নদীর মাঝির উপন্যাসটা মোটামুটি পড়া হয়ে যাবে। যে এই যে মনে করেন একঘেয়ে বা কষ্টের যে জীবনযাপন পদ্মার পাড়ের যে মাঝি মাঝি জনগোষ্ঠীর, মানে যারা মাছ ধরে বা নৌকায় পারাপারি তাদের মানে জীবিকা, এই যে জনগোষ্ঠীর কষ্ট দুঃখ সব কিন্তু এতে ফুটে উঠেছে। এখন 1914 সালে একটা প্রভাবশালী পত্রিকার সম্পাদনা শুরু করেন প্রমোদ চৌধুরী। পত্রিকার নাম সবুজ পত্র। এখন দেখেন প্রমোদ চৌধুরী কেন বিখ্যাত। প্রমোদ চৌধুরী এই যে আমি যেমন টেনে টেনে কথা বলতেছি, দেখেন যে চলিত ভাষায় কথাগুলা বলতেছি বলতেছি এগুলা কিন্তু যখন একটু ভালো করে বলবো, যেমন ধুলো, তো একটু লিখে দেখাই, ঠিক আছে, লিখে দেখাই। দেখেন ধুলোর ধৈর্যস্য লয়কার, ধুলো। তো এই ধুলোরে যখন আমরা বলবো একটু ভালো করে যাতে শোনায়, ধুলা, তো তখন হয়ে যাবে, এটা হবে চলিত, আর এই ধুলা হয়ে যাবে প্রমিত। আবার যখন বলবো তুলো, এইটারই যখন সুন্দর করে বলবো তুলা, তখন হয়ে যাবে সেটা প্রমিত, আর তুলো হয়ে যাবে চলিত, চলিত। তো যাই হোক, আশা করি আপনারা এগুলো জানেন। তো প্রমোদ চৌধুরীর গল্প করুন তো চারিয়ারি কথা বেশ ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। প্রমোদ চৌধুরী বেশ ইম্পর্টেন্ট, ইনার বাসা কিন্তু যশোরে ছিল, আমার বাসা মূলত যশোরে, সো এটা মনে রাখছি বেশ ভালোভাবেই। তো প্রমোদ চৌধুরীর তো বেশ কিছু আপনারা প্রবন্ধ তো আপনারা পড়েছেন, প্রবোধ চৌধুরীর শিক্ষা বিষয়ক, মানে বই পড়া, এটা তো প্রমোদ চৌধুরীর লেখা, আমরা সবাই জানি। তো দেখেন, তো আমি যে কথাগুলো রিপিটেশন এত পর্যন্ত করলাম মানে গোটা ভিডিওতে, তো দেখা গেল কি এখন, যে আমরা যদি ম্যাটটিকে বা এসএসসি এসএসসি এইচএসসি তে ভালো করে যদি এগুলা পড়তাম, তাইলে তো আমার মনে হয় না যে লাল নীল দীপাবলি নিয়ে আমাদের কোনো প্রবলেম থাকার কথা। আবার এই লাল নীল দীপাবলি তো আমাদের ম্যাট্রিকে ছিল। সো আমার তো মনে হয় না যে এ নিয়ে কোনো প্রবলেম থাকার আমাদের কোনো কথা। তো মোটামুটি এই হচ্ছে আমাদেরই মানে লাল নীল দীপাবলি নিয়ে কিছু যে যে ব্যাকরণের অংশ, সেগুলো আমাদের ম্যাট্রিকে ছিল।
তো বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থগুলো হলো দয়মন্তী যে আধার আলো। এখন আসি বিষ্ণুদের কাব্যগ্রন্থগুলো উর্বশী, আর্টেমিস, চোরাবালি, সন্দীপের স্বর, নাম রেখেছি, কোমলগান্ধা, সাত ভাই চম্পা ইত্যাদি ইত্যাদি।